শহীদ দিবসে শ্রদ্ধা, শোক ও অঙ্গীকারে সারা দেশ। আবু সাইদ সহ সকল শহীদদের প্রতি জাতির শ্রদ্ধা, গণতন্ত্র ও ন্যায় বিচারের অঙ্গীকার। পরীক্ষার্থীদের আন্দোলন ঘিরে ঘোলা পানিতে মাছ শিকার করতে চাইছে কিছু মহল। আন্দোলনকারীদের মধ্যেই অনেকেই পরীক্ষার্থী নন, দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর। এবং ভারত থেকে আসছে 200 রেল কোচ, চালু হচ্ছে নতুন 3টি রুট। 2 বছর পর ফিরছে মৈত্রী এক্সপ্রেস, স্বাভাবিক হচ্ছে বাংলাদেশ ভারত রেল যোগাযোগ। আমন্ত্রণ চ্যানেলের সন্ধ্যার কথায়, সাথে আছি শারমিন সুলতানা। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। জুলাই শহীদ দিবস আজ নানা আয়োজনে পালিত হচ্ছে সারা দেশে। 2024 সালের 16 জুলাই কোটা সংস্কার আন্দোলনের উত্তাল সময়ে রংপুরে পুলিশের গুলিতে নিহত হন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ। একই দিনে চট্টগ্রামে প্রাণ হারান কলেজ শিক্ষার্থী ওয়াসিম আকরাম সহ অন্তত 6 জন। সেই রক্তাক্ত দিনটি কোটা বিরোধী আন্দোলনকে নিয়ে যায় গণ অভ্যুত্থানের দিকে। বিগত অন্তর্বর্তী সরকারের সময় থেকে পালিত হচ্ছে দিনটি। বিস্তারিত প্রতিবেদনে। বুক চিতিয়ে 2 হাত ছড়িয়ে দাঁড়িয়ে অন্যায়ের বিরুদ্ধে সংগ্রামে আবু সাইদ নামের এক তরুণের আত্মত্যাগে এই দৃশ্য কেবল একটি মুহূর্ত ছিল না, হয়ে উঠেছিল জাতির বিবেক জাগরণের প্রতীক। সেই আত্মত্যাগের পথ ধরেই ছড়িয়ে পড়েছিল আন্দোলন, বদলে গিয়েছিল দেশের রাজনৈতিক গতি প্রকৃতি। জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা, শোক ও কৃতজ্ঞতা জানিয়ে এবং গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার অঙ্গীকারে সারা দেশে নানা আয়োজনে পালিত হচ্ছে দিনটি। দিবসটি উপলক্ষে দেয়া বাণীতে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান গণতন্ত্র, ন্যায় বিচার ও বৈষম্যহীন রাষ্ট্র গঠনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। আর সংস্কার বাস্তবায়নে সর্বোচ্চ ত্যাগের ঘোষণা দেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। যা এসে কার্যকর রূপ পেয়েছে 24-এ, এই 24-কে স্বীকার করতে এত হীনমন্যতা কেন? এই 24 না হলে আজকে আমি এখানে বক্তৃতা দিতে পারতাম না। এই 24 না হলে আজকে বিরোধী দল হতে পারতাম না, বিরোধী দলের নেতা হতে পারতাম না, ঠিক অনুরূপভাবে তারেক সাহেব প্রধানমন্ত্রী হতে পারতেন না। সরকারি দল বিরোধী দল মিলেই গণতন্ত্রকে যেমনি প্রাতিষ্ঠানিক রূপ দিতে চাই, তেমনি জুলাই সনদকে অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করতে চাই। এখন বিরোধী দল মাঝে মধ্যে যে মেঠু বক্তৃতা করেন, সেটা তো তাদের রাজনৈতিক বক্তব্য। আমরা কিন্তু সংসদে সেভাবেই কথা বলি এবং সংসদকে কার্যকর করবার জন্যে এবং জুলাই সনদ বাস্তবায়ন করবার জন্যে আমরা অঙ্গীকারাবদ্ধ। শহীদদের স্মরণে শ্রদ্ধা নিবেদন করেন জুলাই আন্দোলনের অন্যতম নেতা ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। এছাড়া এনসিপির শীর্ষ নেতারা জুলাই গণকবর জিয়ারত করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। আজকের এই দিন আমরা মনে করি যে শুধু স্মরণ করার মধ্য দিয়ে নয়, শ্রদ্ধা জ্ঞাপনের মধ্য দিয়ে নয়, বরং আবু সাইদেরা যে কারণে শহীদ হয়েছিল আমরা তাদের উত্তরসূরি। আমাদের দায়িত্ব সেই নতুন বাংলাদেশ, বৈষম্য বিরোধী বাংলাদেশ, আমাদের সেই ইনসাফের বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য কাজ করে যাওয়া। দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচির পাশাপাশি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভা, দোয়া ও স্মরণ অনুষ্ঠান। দেশের বিভিন্ন জেলায় প্রশাসন, শহীদ পরিবারের সদস্য এবং সাধারণ মানুষের পুষ্পস্তবক অর্পণ ও মোনাজাতের মাধ্যমে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। শহীদদের স্মরণে উচ্চারিত প্রতিটি অঙ্গীকার যেন বাস্তবায়িত হয় ন্যায় বিচার, জবাবদিহি ও মানবিক রাষ্ট্র গঠনের পথে। এই প্রত্যাশাতে পালিত হল জুলাই শহীদ দিবস। সাদত হোসেন ইমরান, চ্যানেল এস, ঢাকা। সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যাকাণ্ডের অভিযুক্ত পলাতক আসামি অবসরপ্রাপ্ত মেজর মোজাফফর হোসেনকে ৪৫ বছর পর আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। আজ তাকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে। ডিবি জানিয়েছে, ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে সংঘটিত হত্যাকাণ্ডের পর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন। দীর্ঘ সময় ভারতে অবস্থান এবং পরে ছদ্মনামে বিভিন্ন স্থানে চলাচলের পর গোয়েন্দা নজরদারির মাধ্যমে তাকে আটক করা সম্ভব হয়। তদন্ত সংশ্লিষ্ট তথ্য অনুযায়ী হত্যাকাণ্ডে সরাসরি অংশ নেওয়া সেনা কর্মকর্তাদের একজন ছিলেন মোজাফফর। আইনগত প্রক্রিয়া শেষে তাকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে এবং বর্তমানে জিজ্ঞাসাবাদ চলছে।
সংশ্লিষ্টরা বলছেন, তার গ্রেফতারের মধ্য দিয়ে দেশের অন্যতম আলোচিত রাজনৈতিক হত্যাকাণ্ডের তদন্ত ও বিচার প্রক্রিয়ায় নতুন অগ্রগতি হলো। এইচএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ ও সড়ক অবরোধের আড়ালে কিছু মহল সরকারকে বিব্রত করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। সচিবালয়ে সাংবাদিকদের তিনি বলেন, আন্দোলনে অংশ নেয়া অনেকেই পরীক্ষার্থী নন এবং বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে কিছু গোষ্ঠী খোলা পানিতে মাছ শিকার করতে চাইছে। তবে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে যারা পরীক্ষায় অংশ নিতে পারেনি তাদের পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়া হবে বলে শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্তের কথা তুলে ধরেন তিনি। পাশাপাশি পদার্থবিজ্ঞান পরীক্ষার দুটি ভুল প্রশ্নের তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং ওই প্রশ্নগুলোর নম্বর শিক্ষার্থীদের যুক্ত করা হবে বলেও জানান। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকারের নেওয়া পদক্ষেপে পরীক্ষার্থীদের সমস্যার সমাধান হয়েছে এবং এ বিষয় নিয়ে সরকারকে বিব্রত করার অপচেষ্টা গুরুত্ব দিচ্ছে না সরকার। যারা আন্দোলন করছে তাদের মধ্যে অনেকে দেখা যায় আসলে ছাত্রই না, পরীক্ষার্থীই না। তো যারা তাদের দাবি সম্পর্কে শিক্ষামন্ত্রীকে জানিয়েছে, সরকারকে জানিয়েছে, এই বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় তাদের অবস্থান পরিষ্কার করেছে যে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে কোনো শিক্ষার্থী যদি পরীক্ষায় অংশগ্রহণ না করে বা করতে ব্যর্থ হয় তাদেরকে আবার পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়া হবে। দেশে গত 5 বছরে নতুন নতুন রেলপথ তৈরি হলেও কোচ সংকটে এতদিন এসব রুটে ট্রেন চালু করতে পারেনি কর্তৃপক্ষ। দীর্ঘ অনিশ্চয়তার পর আবারও ভারত থেকে আসছে 200 কোচ, চালু হচ্ছে নতুন 3টি রুট। একই সঙ্গে প্রায় 2 বছর ধরে বন্ধ থাকা বাংলাদেশ ভারতের মধ্যে জনপ্রিয় মৈত্রী এক্সপ্রেস ফের চালুর সম্ভাবনাও জোরালো হয়েছে। মিঠুন সরকারের প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন সোহেল আতিফ। দীর্ঘ 2 বছর পর বাংলাদেশি নাগরিকদের জন্য পর্যটন সহ বিভিন্ন ধরনের ভিসা পরিষেবা পুনরায় চালু করেছে ভারত। সেই সিদ্ধান্তের পর এবার স্বাভাবিক হচ্ছে রেল যোগাযোগও। চলতি বছরের জুলাইয়ের শেষে ও আগস্টে ভারত থেকে আসছে 200 ব্রডগেজ কোচ। কূটনৈতিক মহলের মতে এই উদ্যোগ আরও এগিয়ে নেবে দুদেশের সম্পর্ক। দেশে রেলের কোচ সংকট কাটাতে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি সাধারণ যাত্রীদের। ভারতের সঙ্গে রেল যোগাযোগ পুনরায় চালু হলে কম খরচে চিকিৎসার জন্য ভারতে যাওয়া যাবে বলে মনে করছেন ভারত গমনেচ্ছুরা। আমরা দীর্ঘদিন ধরে রেলের কোচ সংকট শুনতেছি, কিন্তু আমাদের দাবি যে সরকার যেন দ্রুততার সাথে কোচগুলো এনে এই সংকটটা দ্রুত সমাধান করতে পারে। রেলের এই কোচগুলো যেন আরও উন্নত মানের হয় এবং আধুনিক হয় আর কি, ওইটাই আমাদের এই যাত্রীদের আর কি প্রত্যাশা আর কি। বাংলাদেশের অনেক মধ্যবিত্ত ফ্যামিলি আছে যারা অ্যাফোর্ড করতে পারবে না যে প্রাইভেট কার বা কোনো গাড়ি নিয়ে পার্সোনালি ইন্ডিয়াতে যেতে। সেক্ষেত্রে মৈত্রী এক্সপ্রেসটা চালু হলে মধ্যবিত্তদের জন্য অনেক সুফল বয়ে আনবে, কম খরচে ইন্ডিয়ায় চিকিৎসার জন্য যেতে পারবে। বাংলাদেশ ভারত মৈত্রী এক্সপ্রেস পুনরায় চালু করতে আগামী সেপ্টেম্বরে বৈঠকে বসছে ঢাকা দিল্লি। দীর্ঘদিনের অচল অবস্থা অবসানের উদ্যোগে স্বাগত জানালেন ভারতীয় সুশীল সমাজের প্রতিনিধিরাও। দুদেশের মানুষের মধ্যে সম্পর্কের ফলে উন্নত হবে, তার ফলে অনেক আস্থা বাড়বে, তো এটাতে শেষ পর্যন্ত দুই সম্পর্ক উন্নতি হবে। বাংলাদেশ রেলওয়ে বলছে, ভারত থেকে কোচ আসার পর বিভিন্ন রুটে ট্রেন সার্ভিস বাড়ানোর প্রক্রিয়া শুরু হবে নতুন রুটগুলোতে। খুব দ্রুত চালু হবে বাংলাদেশ ভারতের মৈত্রী এক্সপ্রেসও। জুলাই মাসের শেষে অথবা আগস্ট মাসের প্রথম দিকে আমরা কিছু সংখ্যক কোচ আমরা এটা পাবো এবং পাশাপাশি দুই দেশের মধ্যে ট্রেন চলাচলের জন্য সেপ্টেম্বরের প্রথম দিকে একটা মিটিং হবে। এই মিটিংয়ের সিদ্ধান্ত হবে দুই দেশের ট্রেন চলাচল কবে শুরু হবে। তবে আমরা আশা করি দুই দেশই এখন ট্রেন পরিচালনার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে এবং আশা করি খুব তাড়াতাড়ি দুই দেশের মধ্যে আবার ট্রেন চলাচল শুরু হবে। এর আগে বাংলাদেশকে 120টি ব্রডগেজ যাত্রীবাহী কোচ, 36টি ব্রডগেজ লোকোমোটিভ এবং 10টি মিটার গেজ লোকোমোটিভ সরবরাহ করেছিল ভারত। 2024 সালে রাজনৈতিক পট পরিবর্তনের পর অন্তর্বর্তী সরকারের আমলে অনেকটা বরিতা রূপ নেয় বাংলাদেশ ভারত সম্পর্ক। বাংলাদেশিদের জন্য বন্ধ হয়ে যায় ভারতের ভিসা ও রেল পরিষেবা। নতুন সরকার আসার পর স্বাভাবিক হতে শুরু করছে দ্বিপাক্ষিক সম্পর্ক। মিঠুন সরকার, চ্যানেল এস, ঢাকা।
বাংলাদেশের বহুমাত্রিক সংস্কৃতি ও সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্যকে ধারণ করে দেশ জুড়ে উদযাপিত হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব জগন্নাথ দেবের রথযাত্রা। রাজধানী ঢাকাসহ বিভিন্ন জেলায় বর্ণাঢ্য শোভাযাত্রা, কীর্তন, পূজা ও ধর্মীয় সাংস্কৃতিক আয়োজনে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। সকালে ঢাকার স্বামীবাগ ইসকন মন্দিরে যজ্ঞের মাধ্যমে রথযাত্রার সূচনা হয়। পরে বিশ্ব শান্তি ও মানব কল্যাণের প্রার্থনায় হাজারো ভক্ত ও বিভিন্ন ধর্ম বর্ণের মানুষের অংশগ্রহণে রথযাত্রা নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে পৌঁছায়। ঢাকার ইসকন রথযাত্রার পাশাপাশি ধামরাইয়ের ঐতিহ্যবাহী রথ ও সাভারের কানাইলালের রথযাত্রাও উৎসবে নতুন মাত্রা যোগ করে। রথযাত্রাকে কেন্দ্র করে বসা মেলায় লোকসঙ্গীত, কীর্তন, মাটির খেলনা, লোকজ শিল্প ও ক্ষুদ্র ব্যবসায়ীদের নানা আয়োজন উৎসবকে আরও প্রাণবন্ত করে তোলে। আগামী 24 জুলাই ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে উল্টো রথযাত্রা শুরু হয়ে স্বামীবাগ ইসকন মন্দিরে ফিরে আসার মধ্য দিয়ে এবারে রথযাত্রা উৎসবের সমাপ্তি হবে। তো এই রথযাত্রার মধ্যে কিন্তু আমাদের জগন্নাথ দেব, তারপরে সুভদ্রা দেবী, তিনজন ভাই বোন আজকে ঘুরবে। তো সবাইকে কিন্তু অনেক অনেক শুভেচ্ছা, রথের শুভেচ্ছা। খুবই ভালো লাগছে এই জায়গায় এসে, যে এত সুন্দর রথ আর প্রত্যেকটা মন্দির, মানে খুবই ভালো লাগছে। মানে পিছনের জগন্নাথ মন্দির, তারপরে যশোমাধবের মন্দির। ধামরাই এটা আমাদের ঐতিহ্যবাহী একটা রথ। আজকে আমরা রথ উদযাপন করার জন্য আসছি। আমি এই জগন্নাথ দেবের রথ দেখার জন্য রংপুর থেকে আসছি। এই প্রথম আসছি এবং এখানে দেখে ঘুরে খুব ভালো লাগলো এবং জগন্নাথ দেবের টান দিব মনে আশাও আছে। আমরা অনেক আশা করে রথে আসছি, রথ টান দিব, ভক্তের আশা পূরণ হবে জানি, ভক্তেরা জানি মানিক মাধব আশীর্বাদ করে, সবাই জানি সুস্থ থাকে, সবাই জানি ভালো থাকে। এখানে এসে খুব ভালো লাগতেছে, এখানে সবার সাথে এই আনন্দটা উপভোগ করতে পারতেছি। আর আমার জীবনে এটাই প্রথম এই সবচেয়ে বড় রথ দেখার। এই জায়গায় যশোমাধবের সবচেয়ে বড় রথ উৎসব, এজন্য আমি দেখার জন্য এত দূর থেকে আসছি। পবিত্র রথযাত্রা অনুষ্ঠান আমরা আজকে অগ্নিয়ত যজ্ঞের মাধ্যমে শুভ সূচনা করেছি। উনি জগন্নাথ তিনি নিজে ভক্তদের দর্শন করার জন্য রাজপথে বেরিয়ে যান এবং সেখানে যারা দর্শন করতে পারে তারা খুব সৌভাগ্যবান এবং সৌভাগ্যবতী। বলা হয়েছে জগন্নাথকে রথে দর্শন করলে তার আর পুনর্জন্ম হয় না, এই জন্মেই ভগবত ধামে চলে যেতে পারে। জলাবদ্ধতা নিরসন ও বন্যায় ক্ষতিগ্রস্ত পানিবন্দী মানুষের দুর্দশা লাঘবে আওয়ামী লীগ, ইন্টারিম ও বিএনপির একই সুর এবং একই আচরণকে দুঃখজনক বলে অভিহিত করেছেন এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু। অবিলম্বে সরকারি গবেষণা সংস্থা ইনস্টিটিউট অব ওয়াটার মডেলিংয়ের মহাপরিকল্পনা বাস্তবায়ন এবং অতীতে ঢাকা ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের জলাবদ্ধতা দূরীকরণ সহ দেশের বিভিন্ন অঞ্চলে বন্যা নিয়ন্ত্রণ, বাঁধ বাবদ যা লুটপাট হয়েছে তার শ্বেতপত্র প্রকাশের দাবি জানান তিনি। দুপুরে রাজধানীর পুরানা পল্টনের বিজয় ৭১ চত্বরে এবি পার্টি আয়োজিত বন্যা ও জলাবদ্ধতায় বিপন্ন মানবতার ভোগান্তি ও দুর্ভোগ শীর্ষক গণশুনানিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান প্রফেসর ডাক্তার ওয়াহাব মিনার। আপনারা এত টাকা বরাদ্দ আছে, আমাদের খুশি হওয়ার কথা না? কিন্তু এরপরও যদি দেখি যে এত টাকার বরাদ্দ সত্ত্বেও বিএনপি সরকার ক্ষমতা আছে, বর্ষার আগে আসছে না, তাহলে কেন সঠিক ব্যবস্থাপনা নেওয়া হলো না? তাহলে আমরা তিনটা সরকার, আওয়ামী লীগ সরকার, ইন্টারিম সরকার, বিএনপি সরকার, এই ঘটনা জলাবদ্ধতা মোকাবেলায় তৃণমূল সরকারের আচরণ আমরা দেখছি একই রকম। অনলাইন জুয়ার মাধ্যমে অর্থ পাচারের অভিযোগে রাজধানীতে বিশেষ অভিযান চালিয়ে মূল হোতা সহ ৬ সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। অভিযানে জব্দ করা হয়েছে ৬,৬০০টি MFS অ্যাকাউন্ট সংবলিত সিম। ডিবি জানিয়েছে, বাংলাদেশে পরিচালিত বিভিন্ন অনলাইন জুয়ার ওয়েবসাইটে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস বা MFS এর মাধ্যমে প্রতিদিন ১,০০০ কোটি টাকারও বেশি লেনদেন হয়। অভিযোগ রয়েছে এসব লেনদেনের অর্থ পরে ক্রিপ্টোকারেন্সিতে রূপান্তর করে বিদেশে পাচার করা হতো। তদন্তে জানা গেছে, গ্রেফতার হওয়া আরিফুল ইসলাম রিফাত বাংলাদেশ অংশের মূল সমন্বয়কারী হিসেবে একটি বিদেশি পেমেন্ট কোম্পানির হয়ে কাজ করতেন। লেনদেনের কমিশনের একটি অংশ বিভিন্ন ভেন্ডর ও সহযোগীদের মধ্যে বন্টন করা হতো বলেও জানিয়েছে ডিবি। চক্রটির ব্যবহৃত সম্পদ ও সহযোগীদের শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতারদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং আইনানুগ প্রক্রিয়া চলছে।
এবার বাণিজ্য কথা। নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে বড় পদক্ষেপ নিয়েছে সরকার। আগামী সেপ্টেম্বরের মধ্যেই দেশের 19টি স্থানে স্থাপিত ছাদ ভিত্তিক বা রুফটপ সৌর বিদ্যুৎ প্রকল্প থেকে উৎপাদিত প্রায় 5 মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড জানিয়েছে, জ্বালানি উৎসের বহুমুখীকরণ এবং পরিবেশ বান্ধব বিদ্যুৎ উৎপাদন বাড়ানোর অংশ হিসেবে এসব প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। একই সঙ্গে 77.5 মেগাওয়াট উৎপাদন সক্ষমতার আরও 3টি বড় সৌর বিদ্যুৎ প্রকল্পের দরপত্র মূল্যায়ন চলছে। বর্তমানে দেশে সৌর বিদ্যুতের স্থাপিত উৎপাদন সক্ষমতা 1807.75 মেগাওয়াট, যা মোট বিদ্যুৎ সক্ষমতার প্রায় 5%। এছাড়া 918 মেগাওয়াট সক্ষমতার 12টি নতুন সৌর বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে ইতোমধ্যেই চুক্তি হয়েছে। সরকারের লক্ষ্য আগামী 5 বছরে নবায়নযোগ্য উৎস থেকে 10,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন এবং 2030 সালের মধ্যে মোট বিদ্যুতের 20% ও 2040 সালের মধ্যে 30% নবায়নযোগ্য উৎস থেকে নিশ্চিত করা। ভারতের বৃহত্তম পরমাণু বিদ্যুৎ কেন্দ্র কুদানকুলামের নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কেকেএনপির 14 গিগাবাইটেরও বেশি স্পর্শকাতর তথ্য ফাঁস করে দিয়েছে হ্যাকার গ্রুপ ওয়ার্ল্ড লিক্স। বৃহস্পতিবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ফাঁস হওয়া 19,000 তথ্যের মধ্যে বিদ্যুৎ কেন্দ্রটির বিভিন্ন অংশের নকশা, যন্ত্রাংশ ও নিরাপত্তা সংক্রান্ত বিবরণ রয়েছে। প্রকল্পটির ঠিকাদার প্রতিষ্ঠান অনিল আম্বানির রিলায়েন্স গ্রুপ জানায়, ডেটা পরিষেবা প্রদানকারী প্রতিষ্ঠান ইয়োত্তা পরিচালিত সার্ভার থেকে এই তথ্য চুরি হয়েছে। তবে ইয়োত্তা এই দাবি প্রত্যাখ্যান করে একে রিলায়েন্সের নিজস্ব সার্ভারের ত্রুটি বলে উল্লেখ করেছে। বিশেষজ্ঞদের মতে, ফাঁস হওয়া তথ্যে মূল কোর সিস্টেম অক্ষত থাকলেও এর মাধ্যমে বিদ্যুৎ কেন্দ্রের নিখুঁত হামলার পরিকল্পনা করা সম্ভব, যা নিরাপত্তার জন্য গুরুতর হুমকি। ভারতের প্রধান সাইবার নিরাপত্তা সংস্থা ইন্ডিয়ান কম্পিউটার ইমার্জেন্সি রেসপন্স টিম তথ্য ফাঁসের এ ঘটনা খতিয়ে দেখছে। এবার ফিফা বিশ্বকাপ ফুটবলের কথা। বিশ্বকাপের মঞ্চে আবারও ফিরে এলো আর্জেন্টিনার সেই চেনা রূপ। সময় যখন ফুরিয়ে আসছে, ঠিক তখনই যেন জেগে ওঠে চ্যাম্পিয়নরা। একের পর এক আক্রমণ, লিওনেল মেসির জাদুকরী 2টি অ্যাসিস্ট আর শেষ মুহূর্তের দুর্দান্ত প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নিয়েছে আর্জেন্টিনা। বিস্তারিত শান্ত মাহমুদের প্রতিবেদনে, ক্যামেরায় ছিলেন মাহমুদুল আজিজ। এই আর্জেন্টিনা জয়ের পথ বের করে নেয়। বিশ্বকাপের মঞ্চে আরেকটি প্রত্যাবর্তনের গল্প লিখে আর্জেন্টিনা দেখিয়ে দিল কেন তারা বিশ্ব চ্যাম্পিয়ন। কাপ নিয়েই ছাড়বো, আর ভবিষ্যতে মেসি তো বলেছে যে না, যতদিন তার সম্ভব সে খেলবে, তো বাংলাদেশ সবাই তার সাপোর্টার। শেষ বাঁশি বাজতে তখন আর বেশি বাকি নেই। স্কোরবোর্ডে এগিয়ে ইংল্যান্ড, গ্যালারিতে উচ্ছ্বসিত ইংলিশ সমর্থকরা। ঠিক সেই সময়ে ম্যাচের শেষ 7 মিনিটে দুর্দান্তভাবে ফিরল আর্জেন্টিনা। মেসি তো জাদুকর, এটা তো আমাদের জানা কথাই। ও প্রথমে আমাদের নিরাশ করছিল একটু, তারপর হচ্ছে আমাদের মুখ উজ্জ্বল করে দিছে, ব্রাজিল ফ্যানদের পুরো মুখে চাপা ঘষে দিছে। অনেক ভালো লাগছে। আমরা আশাবাদী ছিলাম যে হ্যাঁ আমরা জিতবো, কিন্তু লাস্ট ফিনিশিং অনেক ভালো, ভালো খেলছে। আমরা যতটুকু আশা করছিলাম তার থেকে ভালো হয়েছে, আলহামদুলিল্লাহ আমরা অনেক খুশি। মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামে দ্বিতীয় সেমিফাইনালে শুরু থেকেই ছিল দুই দলের শক্তির লড়াই। প্রথমার্ধে আক্রমণের চেয়ে বেশি ছিল শারীরিক সংঘর্ষ। দুই দলের খেলোয়াড়দের একের পর এক কঠোর চ্যালেঞ্জে খেলা বারবার থেমে যায়। বিরতির পর গর্ডনের গোলে এগিয়ে যায় ইংল্যান্ড। তবে শেষ দিকে আর্জেন্টিনার টানা আক্রমণে ইংল্যান্ড চাপে পড়ে। পিকফোর্ডের দুর্দান্ত সেভ ও পুষ্টে বল লাগায় বারবার হতাশ হতে হয় আলবিসেলেস্তেদের। অনেক ভালো। শুরুতে তো ভাবছিলাম যে আমরা হয়তো হেরেই যাব, কারণ যেরকম করতেছিল ব্রাজিল ফ্যানগুলা, কিন্তু আমাদের একটা বিশ্বাস ছিল যে না আমরা জিতবো। তো আলটিমেটলি আমরা জিতেই গেছি। খুবই খারাপ লাগছিল গোল করার পর, যখন আমরা গোল দিয়েছি তখন তো অনেক বেশি ভালো লাগছে, অনেক আনন্দ করছি। উই লাভ মেসি, উই লাভ আর্জেন্টিনা। আমরা এটাই আশা করেছিলাম
আর্জেন্টিনা টানা দ্বিতীয়বারের মতো ফাইনালে উঠবে এবং বিশ্বকাপটা নিয়ে যাবে, আমরা এটা আশা করতেছি এবং আমরা স্পেনের সাথে ইনশাল্লাহ উইন হব। আমার হার্টবিট বেড়ে গেছিল, একে তো হলো প্রচণ্ড গরমে, তারপরে প্রথম গোলটা খাওয়ার পরে খুবই অস্থিরতার ভিতর ছিলাম, কিন্তু মানে সৃষ্টিকর্তার উপর আস্থা ছিল এবং আর্জেন্টিনা দলের উপরে প্রচণ্ড আস্থা ছিল, সেই কারণে মানে পরিপূর্ণভাবে চিন্তা ছিলাম যে আমরা জিতবো ইনশাল্লাহ। এখন খুব ভালো লাগতেছে। কর্নার থেকে নিখুঁত পাস দেন আর্জেন্টাইন অধিনায়ক। বক্সের বাইরে থেকে অ্যানসোর দুর্দান্ত শটে সমতায় ফেরে বিশ্ব চ্যাম্পিয়নরা। ম্যাচ যখন অতিরিক্ত সময়ে, তখন আবারও মেসির জাদু। দুই ডিফেন্ডারকে ফাঁকি দিয়ে নিখুঁত ক্রসে খুঁজে নেন বদলি হিসেবে নামা লাউতারু মার্তিনেসকে। শক্তিশালী হেডে জাল কাঁপিয়ে আর্জেন্টিনাকে এনে দেন নাটকীয় জয়। আমরা যে দল সাপোর্ট করছি সে দল জিতে গেছে, তো স্বাভাবিক ভালো লাগবে। আমাদের এখন টার্গেট আমরা স্পেনকে আটকিয়ে দেবো এবং ইনশাল্লাহ চ্যাম্পিয়ন হব। আজকেও ফিফাই জিতাইছে, তাই না ভাই? আপনারা তো দেখছেন আজকের ম্যাচ, সবই তো ফিফা জিতাই দেয়। 7 আপ আলা আমি বলে ব্রাজিল, তারপরে জার্মানি, আদার্স টিমরা ওরা যে লেভেলের টল করে, ব্রেনলেস টল, এটা কোনো হয় না, ভিত্তিহীন কথা। আমার একটাই কথা, আমরা আমাদের ফিফা আমাদের জিতাই দিচ্ছে, সমস্যা নেই। আমরা ফাইনালে স্পেনের সাথে 2-1 গোলে জিতবো ইনশাল্লাহ, আমরাই উইন হব, আমরা বিজয়ী হব। এখন ইতিহাস গড়ার হাতছানি। 1962 সালে ব্রাজিলের পর প্রথম দল হিসেবে টানা দুটি বিশ্বকাপ জয়ের সুযোগ লিওনেল মেসিদের সামনে। রোববার নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে শিরোপার লড়াইয়ে তাদের প্রতিপক্ষ 2010 সালের বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন। চ্যানেল এস নিউজ ডেস্ক। বিশ্বকাপ ফুটবলকে ঘিরে ইতালিতে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে বইছে ব্যাপক উৎসাহ উদ্দীপনা। নাপোলি সহ বিভিন্ন শহরে প্রবাসী বাংলাদেশিরা দল বেঁধে বড় পর্দায় উপভোগ করছেন প্রতিটি ম্যাচ। চ্যানেল এসের ইতালি প্রতিনিধি জাহিদ হাসান জানান, প্রিয় দলের জার্সি আর পতাকা নিয়ে রেস্টুরেন্ট, ক্যাফে ও ব্যবসায় প্রতিষ্ঠানগুলোতে খেলা দেখার উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে। সেমিফাইনালে ফ্রান্সকে হারিয়ে স্পেন এবং ইংল্যান্ডকে হারিয়ে আর্জেন্টিনা ফাইনালে ওঠায় এখন শিরোপা নির্ধারণী ম্যাচ নিয়ে চলছে তুমুল আলোচনা। দেশ থেকে হাজার মাইল দূরে থাকলেও ফুটবলের প্রতি ভালোবাসায় কোনো কমতি নেই প্রবাসীদের। স্বজন ও বন্ধুদের নিয়ে একই সঙ্গে খেলা দেখা এবং জয় উদযাপনের এই আয়োজন ইতালির মাটিতে যেন তৈরি করেছে ছোট্ট এক টুকরো বাংলাদেশ, যা পারস্পরিক সম্প্রীতি ও আনন্দ ভাগাভাগির এক অনন্য মেলবন্ধনে পরিণত হয়েছে। চ্যানেলের সন্ধ্যার কথা শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। জুলাই শহীদ দিবসে শ্রদ্ধা, শোক ও অঙ্গীকারে সারা দেশ। আবু সাইদ সহ সকল শহীদদের প্রতি জাতির শ্রদ্ধা, গণতন্ত্র ও ন্যায় বিচারের অঙ্গীকার। পরীক্ষার্থীদের আন্দোলন ঘিরে ঘোলা পানিতে মাছ শিকার করতে চাইছে কিছু মহল। আন্দোলনকারীদের মধ্যেই অনেকেই পরীক্ষার্থী নন, দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর। ভারত থেকে আসছে 200 রেল কোচ, চালু হচ্ছে নতুন 3টি রুট। 2 বছর পর ফিরছে মৈত্রী এক্সপ্রেস, স্বাভাবিক হচ্ছে বাংলাদেশ ভারত রেল যোগাযোগ। ভারতের পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের তথ্য ফাঁস, নেপথ্যে হ্যাকার গ্রুপ ওয়ার্ল্ড লেক্স। নিরাপত্তা ঝুঁকিতে দিল্লি, তদন্তে সাইবার নিরাপত্তা সংস্থা। এবং আরেকটি প্রত্যাবর্তনের গল্প লিখে ফাইনালে আর্জেন্টিনা, মেসির জাদুকরী নৈপুণ্যে ইংল্যান্ডের বিপক্ষে নাটকীয় জয়। ফাইনালে প্রতিপক্ষ স্পেন। এই ছিল চ্যানেলের সন্ধ্যার কথায়। দর্শক, চ্যানেল এস এর সব সংবাদ দেখতে ভিজিট করুন youtube.com/channelsnews এবং facebook.com/channelsnews এই পেজে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।